নমস্কার, আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। প্রথমেই আমি ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চ, প্রেসিডেন্ট ডক্টর শিবরাম কর্মকার, সেক্রেটারি ডক্টর রাজু বিশ্বাস এবং একজনের নাম না নিলেই নয়, যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, ডক্টর টি.কে. গিরি, প্রিন্সিপাল, আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজ। হ্যাঁ, ওনার রিকোয়েস্টে আজকের এই প্রোগ্রাম। আমার কাছে দুটো ইয়ং ডাক্তার এসেছিলেন, অভিষেক আর নাজিমুল। হ্যাঁ, অভিষেক সাঁতরা আর নাজিমুল হাসান। ভেরি ইয়ং, ডাইনামিক, দেখে খুব ভালো লাগলো। ওনাদের রিকোয়েস্ট যে আমি একটা প্রোগ্রাম করি অন মেন্টাল হেলথ, এবং কথায় কথায় এটা বেরুলো যে আর পাচ্ছি না, এবার কিছু করতে হবে। হ্যাঁ, আজকের বিষয় কন্ট্রোল অল্ট ডিলিট, মানে কম্পিউটারের ভাষায় রিস্টার্ট। খুব সুন্দর লেগেছে আমার নামটা, এবং আমি বললাম হ্যাঁ, এই দিয়েই আমাদের প্রোগ্রামটা শুরু হবে। রিস্টার্ট মানে এতদিন লকডাউনের জন্যে সমস্ত কিছু বন্ধ ছিল, তারপর ধীরে ধীরে তো খুলতে হবে, এবং একটা সময় আসবে যখন কন্ট্রোল অল্ট ডিলিট দিয়েই আমাদের রিস্টার্ট করতে হবে। এবং কিভাবে রিস্টার্ট করব, কিভাবে মানসিক প্রস্তুতি নেব, সেই ব্যাপারেই আজ ছোট্ট একটু আলোচনা। আমার ক্লিনিক ইনফ্যাক্ট মৌলালির মোড়েই, আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজের খুব সামনে, এবং আমারও অবস্থা একই রকম ছিল যখন আমিও বাড়িতে বন্দি হয়েছিলাম। কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি আমি ঠিক করলাম যে না, এত ভয় পেলে হবে না, আমাকে বেরোতে হবে, আমাকে আমার কাজ করতে হবে, কিন্তু সাবধান। আমি একটা সেন্টেন্স তৈরি করলাম। সেন্টেন্সটা হলো, আমি ছাড়া সবাই রুগী। আমি ছাড়া সবাই রুগী। অতএব আমাকে যদি বাঁচাতে হয় রুগীদের কাছ থেকে, মানে করোনার কাছ থেকে, আমাকে সাবধান হতে হবে। ইয়েস, কারণ করোনা এমন কিছু মারাত্মক নয় যে হাজারে হাজারে লোক মরছে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। ইনফ্যাক্ট করোনা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, আমাদের যথেষ্ট জ্ঞান আছে। করোনা সিমটম কী, করোনার সাইন কী, করোনার ডায়াগনোসিস কীভাবে করবেন, করোনার ট্রিটমেন্ট কী। অতএব এই জায়গায় আমি যেতে চাইছি না। আমরা ডাইরেক্ট মেন্টাল হেলথ ইস্যুস অফ দি প্র্যাকটিশনার্স, এই অবস্থায় তারা কিভাবে এগোবেন। আমার ক্লিনিক আমি এপ্রিলের 24 তারিখ শুরু করে দিই। আমি কিছু সাবধানতা অবলম্বন করি, এবং দেখতেই পাচ্ছেন খুবই ভালো আছি, খুবই সুস্থ আছি, যে কারণে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, এবং আমার অভিজ্ঞতা দিয়ে যেটুকু আপনাদের বোঝাতে পারবো আমি চেষ্টা করব। এটা জেনারেলি 3টে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে আমরা অ্যাজ ডক্টরস কি করব, দ্বিতীয় ভাগ হচ্ছে পেশেন্টরা তাদের জন্য কি করব এবং তাদের কি করা উচিত, আর তৃতীয় হচ্ছে যে ভিজিটিং রুমে পেশেন্টরা বসবে তার জন্য আমাদের কি করণীয়। দেখুন, এটা ঘটনা যে আই বিং এ সাইকিয়াট্রিস্ট, আমাদের রিস্ক অনেক কম দ্যান এ ডেন্টিস্ট। এটা আলাদা করে বলার কোনো দরকার নেই। অতএব আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য কি কি করণীয় আমি ছোট করে বলে দিই আগে। প্রথম হচ্ছে যে ডাক্তারদের যে ব্যাপারটা, একটা পিপি দরকার। সেকেন্ড যেটা দরকার সেটা হচ্ছে মাস্ক।
সার্জিক্যাল ডিসপোজেবল মাস্ক, মানে একটা পেশেন্ট দেখা হবে, মাস্ক খুলে ফেলে দিতে হবে। ফেস শিল্ড সামনে থাকবে, আর লাগবে গ্লাভস, সেটাও ডিসপোজেবল। একটা পেশেন্ট দেখা হবে, গ্লাভস খুলে ফেলা হবে। মানে প্রতিটি পেশেন্ট দেখার পর শিলটাকে খুলে স্টেরিলাইজ স্প্রে পাওয়া যায়, একবার স্টেরিলাইজ স্প্রে মেরে দেওয়া, গ্লাভসটাকে খুলে ফেলে দেওয়া, মাস্কটাকে খুলে ফেলে দেওয়া, আর পিপিটা রাখাই যেতে পারে। এখানে একটা কথা বলি আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে মাস্কটা পরে থাকলে অস্বস্তি হয়। আর আমরা যারা চশমা পরে কাজ করি, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি 2 বা 3টে পেশেন্ট দেখার পর চশমার লেন্সে ভেপার জমে যায়, খুব অস্বস্তি হয়। বেস্ট থিং উইল বি, আপনাদের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে একটা পেশেন্ট দেখার পর অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট আপনারা রেস্ট নিন while চেঞ্জিং ইউর মাস্ক। মাস্কটা না পরে 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নিন, তারপর সেকেন্ড পেশেন্টটা ঢোকাবেন, মাস্কটা চেঞ্জ করে, গ্লাভসটা চেঞ্জ করে। আমি বোঝাতে পারছি? কারণ এটা দেখা গেছে যদি মাস্কটা আমরা বেশিক্ষণ পরে কাজ করি তাহলে কিন্তু শ্বাসকষ্টের অসুবিধা হয়, আর হয় চশমাতে ভেপার। দুটো জিনিসই কিন্তু লাঘব হতে পারে। তার কারণ আমরা যারা ফিজিশিয়ান, আমাদের একটা পেশেন্ট দেখতে ম্যাক্সিমাম 7 থেকে 10 মিনিট লাগে, কিন্তু আপনারা যারা ডেন্টিস্ট তাদের মিনিমাম 25 থেকে 40 মিনিট সময় লাগে। অতএব দ্যাট ইজ আনাফ। একটা মাস্ক 40 মিনিট পর পেশেন্ট দেখা শেষ হলে সরিয়ে রাখুন, ফেলে দিন, গ্লাভসটাও ফেলে দিন। এইটা গেল ডাক্তারদের ব্যাপার। এরপর আসুন পেশেন্টদের। পেশেন্টরা যখনই ঢুকছে আপনাকে একটা অ্যাসিস্ট্যান্ট তো রাখতেই হবে। সেই অ্যাসিস্ট্যান্টের কাজ হবে প্রথমে থার্মাল স্ক্রিনিং। হ্যাঁ, থার্মাল স্ক্রিনিং এখন বাজারে সস্তায় পাওয়া যাচ্ছে। আমরা যখন কিনেছিলাম এপ্রিল মাসে তার দাম মোটামুটি 8,500 টাকা লেগেছিল, কিন্তু এখন সেটার দাম পড়ে 2,500 থেকে 3,000 টাকা হয়েছে। থার্মাল স্ক্রিনিংয়ের ব্যাপারটা বলে দিই, বেশিরভাগ থার্মাল স্ক্রিনিংয়ে সেন্টিগ্রেডে পাবেন। ফ্যারেনহাইট করা যায়, কিন্তু ফ্যারেনহাইট একটা কেসের পর আবার সেন্টিগ্রেডে চলে যায়, আবার আপনাকে চেঞ্জ করতে হবে, আবার ফ্যারেনহাইটে আনতে হবে। তার চেয়ে আপনারা সেন্টিগ্রেডেই তুলবেন। আর একটা জিনিস আমার মনে হয় এখানে বলা দরকার, আপনাদের একটা রেজিস্টার করা উচিত, যে রেজিস্টারে পেশেন্টের নাম, তার সঙ্গে যে অ্যাটেন্ডেন্ট তার নাম, তাদের দুজনের কত টেম্পারেচার পেয়েছেন সে দুটোও কিন্তু লিখে রাখতে ভুলবেন না। এটার কারণ হলো যদি কখনো চেক আপে আসে, আমরা তো জানি না ভবিষ্যৎ কী হবে, অ্যাটলিস্ট আপনি দেখাতে পারবেন যে আপনার পেশেন্টদের আপনি থার্মাল স্ক্যানিং করেছেন। দ্বিতীয় জিনিস হলো আমার ক্লিনিকে এখানে প্রতিটি পেশেন্টকে আমরা গ্লাভস দিই, প্রতিটি অ্যাটেন্ডেন্টকে আমরা গ্লাভস দিই, দুজনাকেই আমরা মাস্ক দিই এবং হ্যান্ড স্যানিটাইজার দিই। আপনাদের যেটা আমার মনে হয় করা উচিত, যেহেতু আপনারা অনেক মোর রিস্কি জোনে কাজ করছেন, পেশেন্ট আসলে আগে পেশেন্ট এবং বাড়ির লোককে বলুন বাথরুমে গিয়ে সাবান দিয়ে ভালো করে হাতটাকে ধোবে, তারপর আপনারা পেশেন্টদেরও একটা করে গ্লাভস দিন। গ্লাভসের দাম এখন মোটামুটি আপনি ধরে রাখুন পেয়ার পড়বে 12 থেকে 15 টাকা। গ্লাভস দেওয়ার পর তাদের হাতে স্যানিটাইজার দিন। এই সমস্ত কাজ কিন্তু আপনার বাইরে
যে অ্যাটেন্ডেন্ট থাকবে তার কাজ, এবং যে খাতাটায় লেখা থাকবে নাম, অ্যাটেন্ডেন্টের নাম, কত ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া গেছে, আর গ্লাভস আর মাস্ক আর স্যানিটাইজার দেওয়া হয়েছে কিনা টিক মারা থাকবে। দিস ইজ ডকুমেন্টেশন যেটা আপনার কাজে লাগতে পারে। এইবার পেশেন্টকে গ্লাভস পরানোর পর তার হাতে স্যানিটাইজার দিন, তাকে মাস্ক পরান, করে তারপর ওকে ভেতরে ঢোকান। আমি বোঝাতে পারছি? এটা গেলো 2 নম্বর। তার মানে ডাক্তারদের ব্যাপারটা হলো, পেশেন্টদের ব্যাপারটা হলো। এবার ওয়েটিং হল, সব ডাক্তারদেরই কিন্তু আমাদের একটা করে ওয়েটিং হল থাকে। ওয়েটিং হলে 2 জনের বেশি যেন কোনো পেশেন্ট না ঢোকে। সরি, মানে পেশেন্টের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট শুধু আসবে। অনেকে আছেন যারা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নেন, তারা ফোনেই বলে দেবেন যে পেশেন্টের সঙ্গে ম্যাক্সিমাম একজন যেন অ্যাটেন্ডেন্ট আসে, 3য় ব্যক্তিকে কিন্তু রিসেপশন রুমে বসানো হবে না, ভিজিটিং রুমে তাকে অ্যালাউ করা হবে না। ইউ গট টু বি স্ট্রিক্ট। এইটা করতে হবে আপনাদের। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে, লেখাই থাকবে যে 4 থেকে 6 ফিট ডিস্টেন্স মেনটেন করুন। তার জন্যে যদি 2 বা 3টে পেশেন্টকে একসঙ্গে ঢোকাতে হয়, 3 দুগুণে 6 জন ঢুকবে, বাকিরা বাইরে অপেক্ষা করবে। একটা করে পেশেন্ট বেরোবে, একটা করে পেশেন্ট ঢুকবে। এটা সম্ভব করা আমার ক্লিনিকে আমি করছি। একটু দেরি হচ্ছে কিন্তু অসুবিধে হচ্ছে না, কারণ দিস ইজ আ মাস্ট। এই ডিস্টেন্সিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, যদি সম্ভব হয়, এটা যদি বলছি কারণ অনেকে পার্সোনাল চেম্বারে আছেন, অনেকে ধরুন পলিক্লিনিকে বসেন, অনেকে হসপিটালে বসেন, যদি সম্ভব হয় বসার জায়গাটাতে এসি না চালিয়ে যদি জানলা খুলে পাখার হাওয়া দেওয়া যায়। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে এসি চলবে, অসুবিধে নেই। এসি নিয়ে আমি পরে আসছি। এইটা মোটামুটি আপনি ভিজিটিং রুমের ব্যাপারটা এইভাবে করলে আমার মনে হয় সুবিধা হবে। আর যেটা, সেটা হচ্ছে যে এই যে পিপি যেটা পরে আছেন সেটা কি চেঞ্জ করতে হবে? না, পিপিটা আপনি যতক্ষণ পেশেন্ট দেখছেন আপনাকে পরে থাকতে হবে। চেঞ্জ আপনাকে যেটা করতে হবে, আফটার ইচ পেশেন্ট ইজ দি মাস্ক অ্যান্ড দি গ্লাভস। এই কটা জিনিস কিন্তু আমরা আমাদের ক্লিনিকে এতদিন ধরে করে আসছি, অ্যান্ড উই আর গেটিং গুড রেজাল্টস। এরপর আসি, কয়েকটা জিনিস আমাদেরও খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। আমি সুস্থ, বাকি সবাই রোগী। সেটা কি? সেটা হচ্ছে, আমরা সবসময় চেষ্টা করব যে মাস্ক আমরা পরে আছি সেই মাস্কের ওপর যেন আমাদের হাত না পড়ে। আর মাস্ক যখন পরে থাকবো না তখনও যাতে আমাদের হাত চোখ, নাক, মুখ টাচ না করে। প্রথম কয়েকদিন একটু অস্বস্তি হবে, কিন্তু এটা মানতেই হবে আমাদের, কারণ আমাদের খেয়াল রাখতে হবে আমি সুস্থ, বাকি সবাই রোগী। অতএব রোগটাকে আমি টেনে আনবো না। করোনা অ্যাজ সাচ এতটা ভয় পাওয়ার কিছু নেই। করোনা মানেই যে মৃত্যু তা তো নয়, আপনারা সবাই জানেন। কিন্তু হ্যাঁ, আমাদের কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করলে আমরা ভালো থাকব। কারণ কে করোনা পজিটিভ, কে কোভিড নিয়ে আমার চেম্বারে ঢুকছে, আমরা কিন্তু কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট কালকেই আমার এখানে একজন এসেছিলেন, উনি গতকালকে ছাড়া পেয়েছেন। ওনার জামাইবাবুও করোনা এফেক্টেড, এবং জামাইবাবু গত 3 দিন আগে মারা গেছেন বলে এই ভদ্রমহিলা আমার কাছে এসেছেন। শি ওয়াজ সিভিয়ারলি ডিপ্রেসড। তো এইভাবে
কোন পেশেন্ট আপনাদের কাছেও যাবে আপনি জানেন না। আর যেটা জিনিস আমার মনে হয় যেটা আপনারা করেও থাকেন, তাও মনে করিয়ে দিই, চেষ্টা করবেন যেটা গার্গল করা হয় সেটা যত পারবেন যেন রিপিটেড হয়। একটু ইনিশিয়াল রিস্কটা তাহলে কমে। এই মোটামুটি হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্টস ইন দি চেম্বার, এবং এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবার প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, ডাক্তারদের কিন্তু একটা টেনশন আছে, কারণ উই আর ফ্রন্ট লাইনার্স। আপনি ডেন্টিস্ট বলুন বা ফিজিশিয়ান বলুন বা সাইকিয়াট্রিস্ট বলুন বা সার্জন বলুন, আমাদের কিন্তু এই টেনশনটা থাকবে। তার মানে এই নয় যে আমরা অ্যালাউ করব এই টেনশনটা আমাদের ঘিরে ধরুক। আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের এই টেনশন থেকে বেরিয়ে আসতে হবে। বলাটা খুব সহজ, ডক্টর ব্যানার্জি টেনশন থেকে বেরিয়ে আসতে হবে, আপনি তো বলে খালাস। বেরোবো কি করে? উপায় আছে। আমরা বলি ডিপ ব্রিদিং এক্সারসাইজ। কিছুই না, খুব সহজ ব্যাপার। 2-3টে পেশেন্ট দেখার পর আপনি একটা চেয়ারে বসবেন, রিল্যাক্স হয়ে বসবেন, বসে একটা ডিপ ব্রিথ নেবেন, করে দমটাকে বন্ধ করবেন। ব্রিথ ইন যখন করছেন দেখবেন আপনার পেটটা যেন ফোলে। আপনি হাতটা পেটের উপরে রেখেও করতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন পেটটা ফুলছে। ডিপ ব্রিদিংটা দিলেন, করে ব্রেথটাকে আটকে দিলেন, এইভাবে আটকে দিলেন। জাস্ট 10 গুনবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার ব্রেথটাকে ছাড়ুন, নাক দিয়ে ছাড়ুন। আপনি জাস্ট 5 বার করবেন। 2টো পেশেন্ট 3টে পেশেন্ট দেখা অন্তর অন্তর এটা করুন, আপনি নিজেই তফাৎ বুঝতে পারবেন। করোনার ভয়, অ্যাংজাইটি, প্যানিক, এগুলো থিওরি। আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি আসতে হবে মাঠে, আমাদের নামতে হবে। আমরা যদি কাজ না করি আমাদের সংসার চলবে কি করে? আমাদের তো মাস মাইনে নেই, অনেকেরই নেই। অতএব আমাদের কিন্তু মাঠে নামতে হবে, এইভাবেই নামতে হবে, এবং আমরা সুস্থ থাকবো তার কারণ আমরা আমাদের যত্ন নেব। অতএব প্রথম হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এরপরেও আপনি যেটা করতে পারেন, এভরি 1 আওয়ার অর 1.5 মানে 90 মিনিট অন্তর অন্তর আপনি হাতের আঙুলগুলোকে স্ট্রেস করবেন, যতটা পারবেন করবেন, যাতে এইখানে কষ্ট হয়, ব্যথা হয়। 10 গুনবেন, ধীরে ধীরে রিল্যাক্স করে দেবেন। জাস্ট 3 বার ধীরে ধীরে টাইট করবেন, ধীরে ধীরে রিল্যাক্স করবেন। টাইট, রিল্যাক্স, এই দুটো এক্সারসাইজ ইজ আনাফ। আর বাকি মনের জোর, দেখুন মনের জোর কিন্তু কিনতে পাওয়া যায় না। যে আপনি পাড়ায় গোপালদার দোকানে গেলেন, গোপালদা 1.5 কিলো মনের জোর দাও, সেটা কিন্তু সম্ভব না। অতএব মনের জোর আপনাকেই বাড়াতে হবে। ইউ গট টু ফেস দি রিয়ালিটি। হ্যাঁ, যেটা বলছিলাম, একটা ভয় থাকবেই, সেই ভয়টা নিয়ে চলতেই হবে আমাদের যতদিন না করোনার প্রকোপ কমে। তার কারণ একটা পার্সেন্টেজ অফ কেসেস আছে which are symptomless। সেটা আপনিও হতে পারেন, কিন্তু আমিও হতে পারি। কিন্তু আমাদের যদি ইমিউন সিস্টেমটাকে আমি ঠিকঠাক রাখতে পারি, তাহলে কিন্তু সিমটমটা ফ্রি হতে বেশি দিন সময় লাগে না। অনেকে আমাকে এই প্রশ্নটা করেন, বা আমাদের এই ধরনের প্রোগ্রাম আমি করে থাকি, টিভিতে বলুন বা হোয়াটসঅ্যাপে বলুন বা ইউটিউবে বলুন। কারণ আমার মনে হয় এই ধরনের বক্তব্য যদি কোনো প্রফেশনালের মুখ থেকে শোনেন অনেক বেটার হয়। কারণ সোশ্যাল মিডিয়া এখন গিজ করছে জ্ঞান, গিজ করছে বুদ্ধি দিচ্ছে আপনাকে, বসে আছে, এবং তারা মেডিকেলি ওরিয়েন্টেড নয়। আপনাদের একটা রিকোয়েস্ট আমি করব, ভবিষ্যতে
আপনারা মেডিকেল ওরিয়েন্টেড যদি কিছু জিনিস জানতে চান, গেট ইট ফ্রম এ ডক্টর। কারণ আমরা কিন্তু এখন 3টে জিনিস বলছি না করতে। একটা হচ্ছে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া, তার সঙ্গে যতটা পারবেন দূরত্ব মেনটেন করুন। দ্বিতীয় হচ্ছে টেলিভিশন, অডিও ভিজুয়াল মিডিয়া, যতটা পারবেন দূরত্ব মেনটেন করুন। অনেকে আছেন সারাদিন ধরে খবর দেখছেন এবং প্যানিক হয়ে রাত্রিরে ঘুম চলে গেছে আমাদের কাছে আসছেন। আমি চাই না আপনাদের মধ্যেও কেউ এরকম হোক। আর তৃতীয় হচ্ছে খবরের কাগজটার হেডলাইন ছাড়া বাকি পড়ার দরকার নেই। বাকি কিন্তু আপনি সব জানেন, কারণ ভবিষ্যৎ কি হবে আমরা কেউই জানি না। অর্থাৎ ফালতু এই 3টে জিনিসের সময় নষ্ট করবেন না। উই হ্যাভ আ লট অফ থিংস টু ডু। এবার আসুন, একটা জায়গায় কিন্তু অশান্তি হবে, যেটা আমিও ফেস করেছি, বাড়ির লোকদের নিয়ে। হ্যাঁ, আপনার গিন্নিকে নিয়ে হবে, আপনার ছেলে আপনার মেয়েকে নিয়ে হবে। তাদের একটাই বক্তব্য থাকবে, হ্যাঁ গো আর কটা দিন অপেক্ষা করতে, তারপর চেম্বারটা করতে, বা বাবা আর কটা দিন থাকো, এখনো কিন্তু ভালো করে করোনা যায়নি। এটা বোঝানোর দায়িত্ব কিন্তু আপনাদের। ওদেরকে বোঝাতে হবে যে করোনা হাওয়ায় উড়ে উড়ে আসে না, করোনা জানলা দিয়ে টপকে ঢোকে না, করোনা সিঁড়ি দিয়ে উঠে ঘরে প্রবেশ করে না। করোনার যত দৌরত্ব 4 থেকে 6 ফিট। 6 ফিট ডিস্টেন্স যদি আমরা মেনটেন করতে পারি, অনেকটাই অ্যাভয়েড করা যাবে। কিন্তু এই দূরত্বটা যেন ফিজিক্যাল হয়, যেন মেন্টাল না হয়। আমাদের যেন কোনো রকম এই চিন্তাটা না আসে করোনা খুব বাজে রোগ, অতএব এই রোগীগুলো খারাপ। এইটা কিন্তু মাথা থেকে সরান। বলা যায় না কালকে আপনার বাড়ি বা আমার বাড়িতেও আমরা কেউ করোনা এফেক্টেড হতে পারি। সেটা একটু মাথায় রাখতে হবে। এবং বউ বাচ্চাদের, মা বাবাদের, গুরুজনদের, বয়স্ক যারা আছে তাদেরকে এটা বোঝাতে হবে যে তোমরা নিশ্চিন্তে থাকো, আমরা কিছু প্রিকশনস নিচ্ছি। সেই প্রিকশনস নিলে কিন্তু আমার মনে হয় আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবো। কারণ এটা ঘটনা, দেখো তোমরা বোঝো, এইভাবে যদি বাড়িতে বসে থাকি আমাদের অ্যাংজাইটি কিন্তু আরও বাড়ছে, আমাদের টেনশন কিন্তু আরও বাড়ছে। অথবা আমাদের কাজ করতে দাও, আমাদের দায়িত্ব আমাদের নিতে দাও, তোমরা শান্তিতে থাকো। এইবার প্রশ্ন হলো, সারাদিন তো কাজ করলেন, এবার তো বাড়ি ফিরতে হবে। পিপিই কিটটা সরিয়ে রাখলেন, জামা কাপড় পরলেন, পরে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে প্রথম জিনিস যেটা করতে হবে, জুতোটা বাড়ির বাইরে রাখবেন। অনেকে বলে জুতোটা রোজ ধুয়ে রাখতে, কোনো দরকার নেই। আপনারা যদি চামড়ার জুতো পরে থাকেন 2 সেট জুতো ইউজ করবেন। আজকে যেটা পরবেন সেটা কালকে পরবেন না, কালকে যেটা পরবেন সেটা পরশু পরবেন না। বা আমি ওই প্লাস্টিকের জুতো আছে সেটা ব্যবহার করি, সেটা পরলে কোনো অসুবিধে নেই, সোজা আপনি হাতে করে নিয়ে বাথরুমে গিয়ে ধুয়ে নিলেন। এটা গেলো জুতোর ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে জামা কাপড়। রোজ জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করা সম্ভব নয়, এটা আমি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনারা 3 থেকে 4টে সেট বাইরের বারান্দায় দড়ি বেঁধে টাঙিয়ে রাখুন। আজকে যে শার্টটা পরলেন সেটা 2 দিন পরে পরবেন, ওইটা ওই 2 দিন বাইরের বারান্দাতেই টাঙানো থাকবে, এখানে রোদ্দুর আসে। আলাদা করে রোজ কাচতে হবে না। এই রোজ কাচার হ্যাপাটা কিন্তু আমাদেরকেই পোহাতে হবে, কারণ আমরা চাইবো না আমাদের বউ বা কাজের মানুষ ওইগুলো কাচুক। অর্থাৎ বেসিক্যালি ফাঁকি মারাটা একটা আর্ট, সেটা শিখুন। রোজ কাচতে হবে না, আপনি একটা দড়ি বাঁধুন বারান্দায়, যে বারান্দায় রোদ্দুর আসে, সেখানে 4টে হ্যাঙ্গারে প্যান্ট শার্টের 4টে সেট করে রাখুন। 2 দিন অন্তর অন্তর ওই শার্ট প্যান্ট পরবেন। এই গেল। তৃতীয় জিনিস হচ্ছে, বলছে যে রোজ মানে ক্লিনিকের পর
গিয়ে চান করবেন, শ্যাম্পু দেবেন। দেখুন আমি করি না, আমার পক্ষে সম্ভব হয় না। আমি চান করে বেরোই, বাড়ি ফিরে ভালো করে গলা অবধি গরম জলে একটু ধুয়ে নিই, ওটা সাবান দিই, এইটুকুই আমি করি। আমি কিন্তু চুল ভেজাই না। দেখুন আমার তো চুল ছোট, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যে মহিলারা ডেন্টিস্টরা আছেন তাদের পক্ষে কিন্তু এটা অসুবিধা হবে। বেস্ট ইজ টু ইউজ আ ক্যাপ, সেটা পরবেন বাড়িতে এসে। আমার মনে হয় না রোজ শ্যাম্পু করার দরকার আছে রাত্রিবেলা। আমি করি না এবং আমি ঠিক আছি। যেটুকু করার দরকার সেটুকু করাই ভালো। আশা করি আপনাদের কিছুটা বোঝাতে পারলাম আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে পাঠান, আমরা নিশ্চয়ই জবাব দেব। যদি কিছু জানার থাকে আমাদের লিখে পাঠান, আমরা নিশ্চয়ই জবাব দেব। আজকের মতো এইটুকুই। নমস্কার।